বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দে আর দ্য রাবিশ পার্টি। এবং যারা এখানে চালাচ্ছে, এটা কারা চালাচ্ছে জানেন? এটা হলো হাওয়া ভবনের কিছু লোক। হাওয়া ভবন হলো একটা নির্দিষ্ট উশৃঙ্খল যুবকের গোষ্ঠী। এই যুবকগুলোর মধ্যে সিলভার লাইনের ছিল গিয়াসউদ্দিন আল মামুন। আমার জেলে তাকে দেখার সুযোগ হয়েছিল। খুবই ভালো স্যান্ট লাগাইতো, পুরা মানে জেল খুব ভালো স্যান্টে সুগোভিত হয়ে যেত, মানে অনেক টাকা খরচ করতো। তো বুঝলাম আর ওই সময় তারেক রহমানের মিলে ভালোই কামাইছে তারা। তো ওই এদের মধ্যে আরো কয়েকটা আছে, যে নুরুদ্দিন অপু থেকে শুরু করে এই গ্যাংয়ে আরো অনেকগুলা লোক আছে। এবং এই গ্যাংটা আরো শক্তিশালী হয়ে গিয়েছে লন্ডনে গিয়ে। এই গ্যাংটাই বাংলাদেশের ক্ষমতা চালাচ্ছে। ফলত বাংলাদেশে কোনো আসলে সত্যিকার একটা গণতন্ত্র নাই, এবং এই গ্যাং ক্ষমতা চালাইতে পারবে না। এই গ্যাং অশিক্ষিত একটা, এবং এরা ভালো পড়াশোনা নাই। যদি পড়াশোনা থাকতো তাহলে স্টুডেন্টটা বলছে যে আজকে আমার গলা পরিমাণ পানি, পরীক্ষাটা কালকে দেন, এরা স্টুডেন্টদের সন্ত্রাসী বলতো না। এখন এই স্টুডেন্টরা বলা শুরু করছে যে এইচএসসি পাস প্রধানমন্ত্রী। তো আমি আন্দোলন করলে সমস্যা কোথায়? সেটা আমার সমস্যাটা বুঝার কথা। আরে তো বাংলাদেশের আসলে আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় মানে বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে। আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, ওনার নাম কি যেন, ফাহাম ভাই। ফাহাম ভাই একটা শব্দ বলেছিল, ডেসপিকেবল ডট 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 ডট। ওইটা হলো সালাউদ্দিনেরই। এটা হলো এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিল হলো। এই জন্য হলো এই এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না। এরই আপনাদের দায়িত্ব নিতে হবে। ইনশাল্লাহ ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতা লিড দিবে, এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই দিনের বেলায় ভয় দেখায়, ওগুলো হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসী কাজ করে। আমরা ইনশাল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলাকে সাইজ করব ভবিষ্যতে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভিডিও নাই, আমাদের কোনো হলো চাঁদাবাজির রেকর্ডও নেই, আমাদের কোনো দুর্নীতির রেকর্ডে নেই, আমাদের কোনো হাওয়া ভবনের রেকর্ডও নেই। এই জন্য হলো আমরা বাংলাদেশে সৎ সাহস নিয়ে দাঁড়িয়েছি। আর আপনারা যারা একটু ভিডিও টিডিও বের হবে এরকম, আমরা আগে বলবো সংগঠন ছেড়ে দেন। আর জামায়াতের ওই লোকটা খুব ভালো কাজ করেছে, সব পলিটিশিয়ানকে সতর্ক করে দিয়েছে। এখন আর কারো পাবলিশও হবে না ইনশাল্লাহ। তো আমাদের এই জায়গাতে একটি কথা, সরকার আশা করে যে ভবিষ্যৎ বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা শুধু আমরা লিড দিব না, এটা আমাদের গঠন করতে হবে। এই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি, ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। মির্জা ফখরুলের আরো অনেক, যদি ফিরিস্তি আমরা বলা শুরু করি, তা আমি কখনোই ভদ্রতার মাপকাঠিতে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই উনি একজন ব্যর্থ, এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না উনি। এরপরে যেই দাবিটা তুলেছেন, সেই দাবিটা তুলেছেন আসিফ নজরুল। খুবই সন্দিহান লোক, কোনো কিছুই ক্লিয়ারেন্স নাই, কোন পক্ষে যে কাজ করেন নাকি বাংলাদেশের পক্ষে কাজ করেন, ওনার আগামাথা ধরা অনেক টাফ। তবে আমি মনে করি যে চুপ্পুকে যদি গ্রেপ্তার করতে হয়, ওই একই সেলে হলো আসিফ নজরুলকে রাখা উচিত। কারণ তার গণ অভ্যুত্থানের পরে সাংবিধানিক ধারাবাহিকতার অভিযোগ দেখিয়ে বা সুবিধা দেখিয়ে তিনি গণ অভ্যুত্থানকে ব্যাহত করেছেন, এবং বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাটাতে একটা প্যারাক ঠুকে দিয়েছেন আসিফ নজরুল। ফলে আসিফ নজরুল যিনি আছেন, ওনাকে আমরা কোনো ব্ল্যাঙ্ক চেক দিতে চাই না। উনি ওই সময় গিয়েছিলেন, ওনার স্বপ্ন ছিল যে বাংলাদেশের কি প্রধান উপদেষ্টা হবেন। তো পরে আমি যখন এটা বললাম, একদিন বলল আল্লাহ নাসির, আমি তো এটা হতে চাই নাই। তো ওনার এই ধরনের কার্যকলাপ, তো আমরা বলবো এটা খুবই সন্দিহান লোক, খুবই সন্দিহান লোক, এবং ওনাকেও কিন্তু এই জেলে ভরা উচিত চুপ্পুর সাথে। আমরা যে বিষয়টা করবো, যে আরেক দিকে হলো আমাদের ডানপন্থা। ডানপন্থা হলো এখানে যেহেতু ব্রিটিশদের নিপীড়নের বিরুদ্ধে একটা কমই শিক্ষার উদ্ভব হয়েছিল, ফলত স্বভাবতই জমিয়তে ওলামা ইসলাম ওনারা ইন্ডিয়াতে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ভারতে থাকবো। আমাদের 47-এর ওই লড়াইটা বুঝতে হবে। আমাদের 47-এ বড় হয়েছে, আল্লামা মাওদুদী বলেছিলেন যে আমাদের একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দরকার নাই, আমরা ইন্ডিয়াতে থাকবো, ইন্ডিয়াকে আমরা হলো দারুল ইসলাম বানাবো। এটা হলো একটা ভাগ। আর একটা ভাগ ছিল কওমিদের, যেটা মাহমুদুল হাসান মাদানী ওনারা বলেছিলেন যে ইন্ডিয়াতে আমরা থাকবো, কিন্তু আমরা আলাদা ইনস্টিটিউশন করব, অর্থাৎ আলাদা শিক্ষা ব্যবস্থা করব।
তো ওইটাতে মৌলানা মওজাদ যারা আজাদ ছিলেন তারাও এক পক্ষে গিয়েছিলেন, আর জিন্নাহ ছিলেন যে ঠিক আছে আমরা আলাদা রাষ্ট্র হয়ে যাই। তো ফলত স্বভাবতই যে কওমি যে সিলসিলাটা বাংলাদেশে আছে, তাদের সিলসিলা আছে এবং তারা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করেছিল। তবে ইদানিংকালে শুনতে পাচ্ছি যে জমিয়ত ওলামা ইসলামের যারা আছে ওনারা বলছেন আমরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই না, তবে ওনারা হলো বাংলাদেশের জামাত নির্মূল করতে চান, এই বিষয়ে হলো বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো এখানেও একটা সেন্টার রাইট ধারা হয়েছে। তবে আমরা বরাবরই দেখেছি বাংলাদেশের আলেম ওলামা যারা তারা ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের উপরে নির্যাতন হয়েছে এবং সেখানে হলো হেফাজতের যে হত্যাকাণ্ড সেখানে আমরা দেখেছি। তো আপনি যদি ধর্মীয় ভাবে চিন্তা করেন, বাংলাদেশে হলো ধর্মভিত্তিক যে জায়গাটা, সেই জায়গাটায় একটা লেফট আছে আর একটা রাইট আছে। আবার ইকোনমিক যদি জায়গাটায় বাংলাদেশের সত্যিকার অর্থে অর্থনৈতিক জায়গা থেকে লেফট রাইট এই জায়গাটা উঠে দাঁড়ায়নি। এখন ডান বামের যে আলোচনা, এই ডান বামের আলোচনা তো ফ্রেঞ্চ রেভলিউশনের পরে আসছে। সে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে মোনার্কি সিস্টেম, সেই মোনার্কি সিস্টেমের বিরুদ্ধে হয়েছিল। তো বাংলাদেশে তো এক ধরনের হলো মোনার্কি সিস্টেম আছে, সেটা হলো নির্বাচনের মধ্য দিয়ে অটোক্রেটিক গভর্নমেন্ট। নির্বাচনের মধ্যে আপনি যদি পুরো সংবিধান পড়েন, সেখানে মূলত বাংলাদেশের যে সিস্টেম এটা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, যেটা আমরা বাদ দিতে চেয়েছিলাম, নতুন ভাবে একটা সংস্কার নিয়ে আসতে চাইছিলাম। সেই যাত্রাটা তো তারেক রহমান রুখে দিয়েছে। আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশের জনগণও তাকে রুখে দিবে। এবং এই সংবিধানের বাহিরে আরেকটা হলো এই পরিবার ভিত্তিক যে মোনার্কি সিস্টেম, অর্থাৎ শেখ ফ্যামিলি ছিল, এখন জিয়া ফ্যামিলি আসছে। এবং আপনি খুবই চিন্তা করে একটু দেখবেন, আমাদের যিনি প্রধানমন্ত্রীর ওয়াইফ আছেন, তার কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে? নাই তো। রাষ্ট্রের কোনো পদ আছে? নাই। অন্য দেশে কিন্তু ফার্স্ট লেডি বা এ ধরনের একটা পদ থাকে। বা আপনি দেখবেন বারাক ওবামার যিনি ওয়াইফ ছিল, উনি মেলিন্ডা ফাউন্ডেশন বা একটা ফাউন্ডেশন খুলে ওইটার আন্ডারে কাজ করেন। আবার যারা রাজারা আছে তাদের ওয়াইফরাও একটা ফাউন্ডেশন খুলে ফাউন্ডেশনের অধীনে হলো কাজ করে। তো বাংলাদেশের এই যে গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে, ওনার নাম কি যেন, জুবাইদা। তো উনি যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে, কোন ক্যাপাসিটিতে যাচ্ছে, এবং ওনার মেয়েকেও বাংলাদেশে হলো নিয়ে আসছে, কোন ক্যাপাসিটিতে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছে। তারপরে একজন বাংলাদেশের যিনি কলকাঠি নাড়েন, ইসমাইল জবিউল্লাহ নাম, মানে প্রশাসনে সবচেয়ে যিনি কলকাঠি নাড়েন, ওনার একজন শালা আছে মুস্তাফিজুর রহমান হিরো, তাকে নিয়ে বানাইছে হলো আপনার আইডিয়াল কলেজের সভাপতি। এরপরে হলো আপনার ক্রিকেট বোর্ড গুলোতে দেখবেন সবাই বাচ্চা টাচ্চাকে দিয়েছে। তো বাংলাদেশে তো কিন্তু এক ধরনের মোনার্কি আছে, এবং এই মোনার্কির বিপরীতে কিন্তু যখন দেশটার নাম দিয়েছেন পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। রিপাবলিক শব্দটা হলো গণপ্রজাতন্ত্রী, যেখানে জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো দুইটা গোষ্ঠী, একটা হলো শেখ ফ্যামিলি, যাকে আমরা বিদায় করেছি, আর একটা জিয়া ফ্যামিলি আছে। আল্লাহ জানে ওনাদের কি হবে, যে অবস্থা ওনারা শুরু করেছেন, এটা হলো ভবিষ্যতের আমরা বলতে পারবো। এখনই কিছু বললে আবার আমাদের উপর অত্যাচার নেমে আসবে। একটু স্ট্র্যাটেজিক ওয়েতে চলতে হবে, হ্যাকমতের সাথে। আমি যেটা বলতেছিলাম, এই যে ডান বামের খেলা, তো আমাদের সবাই নেতা কর্মীরা বেশি খুবই গলা ভরে উচ্চারণ করে আমরা খুবই মধ্যপন্থী। তা আমি আজকে একটু মধ্যপন্থীর ক্রিটিসিজম করব। সেটা হলো সেন্ট্রিস্ট একটা আছে, আর একটা হলো রেডিকাল সেন্ট্রিজমেরই। এটা সবখানে আপনারা যখন আপনাদেরকে ধরা হয় তখন আপনারা এটা উত্তর দিতে পারেন না। আজকে এখানে অনেকে একসাথে হয়েছেন, এই কথাগুলো 2-3 মিনিটে আমি বলে দিই। একটা হলো সেন্ট্রিজম। সেন্ট্রিজম সাধারণত হলো বাংলাদেশের ওইভাবে নাই। এটা যেটা হয়েছে নর্ডিক কান্ট্রিগুলো হয়েছিল, সেখানে হলো সোশ্যাল ওয়েলফেয়ার বেসড এসেছে, অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে, নরওয়ে, ওই রাষ্ট্রগুলো যেখানে 5টা রাষ্ট্র আছে, এবং এটা আরবও কিছু আছে সোশ্যাল ওয়েলফেয়ার পলিটিক্স, অর্থাৎ রাজা সবকিছু সম্পদ আহরণ করে জনগণের মাঝে বিলিয়ে দেয়। কোনো ডান বাম ওইভাবে ইসলাম পন্থার উত্থাপন হয় না, বামপন্থার উত্থাপন হয় না। সেটা একটা সময় বাথ পার্টি যারা ছিল আর আরব রিপাবলিকের বাথ, মানে আরব সোশ্যালিজম, এটা হলো আনোয়ার সাদাত, সাদ্দাম হোসেন, ওনারা নিয়ে আসতে চাইছিল, ওনাদেরকে গুলি করে খুন করে দেওয়া হয়েছিল আর বাংলাদেশে সেন্ট্রিজমের যে আলাপটা দেওয়া হয়, সেন্ট্রিজমের আলাপ একদিকে হলো বাংলাদেশে ওই ধরনের ভালো বামপন্থী না থাকার কারণে, সোশ্যাল ডেমোক্রেসি না থাকার কারণে, স্বভাবতই এখানে 90% মুসলমান হওয়ার কারণে, বড় একটা কমই শিক্ষা ব্যবস্থা থাকার কারণে স্বভাবতই যেই দলে আসুক একটু হলো মুসলিম দিকে হেলে যায়। এবং যেহেতু আমরা 47-এ মুসলিম আইডেন্টিটি নিয়ে হলো এখানে হলো স্বাধীন হয়েছিলাম, যে বাংলাদেশে একটা কনস্টিটিউয়েন্ট বডি হবে, যেহেতু মুসলিম স্বাধীন সার্বভৌম গুলো রাষ্ট্রগুলো হচ্ছে। কিন্তু আমরা 71-ও একটা জানান দিয়েছিলাম, আমাদের মুসলিম পরিচয়ের বাইরে আমাদের আরেকটা পরিচয় আছে, সেটা হলো বাঙালি। এবং জিয়াউর রহমান এসে একটা জিনিস করেছিলেন, উনি বলেছিলেন আমাদের অর্থনৈতিক মুক্তির জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে।
তো অর্থনৈতিক জায়গা আমরা নিশ্চিত ওইভাবে করতে পারি নাই। পরে বেগম খালেদা জিয়া যখন এসেছিলেন, উনি গণতান্ত্রিক যে যাত্রাটা অর্থাৎ ডেমোক্রেসিক টার্ম গুলা নিয়ে আসার চেষ্টা করেছিলেন, রাজপথে লড়াই করেছিলেন, এবং সেখানে ইসলামপন্থী যে দলগুলাকে ওইগুলাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন, কাছে রাখার চেষ্টা করেছিলেন। তবে বাংলাদেশের যে আইডিয়াটা জিয়াউর রহমান দিয়েছিলেন, ওটা সেন্ট্রিজম কিছু আইডিয়া ছিল, যে আইডিয়ার মধ্যে আলেম ওলামারা থাকার কথা ছিল, কিন্তু হলো যদু মিয়া যখন এসেছিলেন, ওনারা তো ন্যাব বাসানি থেকে এসেছে, ওই মুসলিম লীগের যারা ছিল তাদেরকে অ্যাকোমোডেট করতে পারছে, ইসলামপন্থীদেরকে বাংলাদেশ আইডিয়ার মধ্যে অ্যাকোমোডেট বিএনপি করতে পারে নাই। ফলে তো 4 দলীয় জোট বানাইতে হয়েছিল। আবার এই বামপন্থীদেরকেও ভালো মতন নিতে পারে নাই। বামপন্থীদের কোনো ব্যক্তি পেয়েছে, কিন্তু দল হিসেবে কাদেরকে পায় নাই। আবার এই যারা হিন্দু আছে তাদেরকেও বিএনপি ওইভাবে অ্যাকোমোডেট করতে পারে নাই, নারীদেরকেও পারে নাই। ফলত বাংলাদেশ যে আইডিয়া, এটা বাস্তবায়ন হয় নাই আর, এবং না হওয়ার কারণে বিএনপি হলো বারবারই হলো যখনই ক্ষমতায় আসে তখনই তাদের উপরে কেউ হলো ভর করে। এবার হলো বিএনপির উপরে পচা কিছু লাল পতাকার গোষ্ঠী হলো ভর করেছে, এবং এদের পরিচয় দেয় এরা মিডিয়াতে গিয়ে, নাম হলো একটা সিনিয়র সাংবাদিক, এস দিয়ে তো বলতে পারে না, দন্তস্ব নিয়ে না, ছ দিয়ে সিনিয়র সাংবাদিক। আর তারপরে হলো এদের পরিচয় হলো বিশিষ্ট বুদ্ধিজীবী, বিশিষ্ট পরজীবী, বিশিষ্ট লাল পতাকার অধিকারী, অনেক মিলায়া ঝিলায়া এদেরকে হলো একত্রিত করার চেষ্টা করছে বিএনপি। তা আমাদের যারা কওমের ভাইয়েরা, এরা হলো বিএনপির সাথে গিয়েছেন জামাত ঠেকানোর জন্য। তো এখন বিএনপির সাথে ওনাদের ভালো ব্যবস্থা হচ্ছে না, কারণ বিএনপি থেকে ওইভাবে কোনো কিছুই পায়নি। তা আমাদের যে লড়াইটা, এই লড়াইটা আমরা খুবই সুস্পষ্ট। সেন্ট্রিজম হলো সলিউশন বেসড হয়। সলিউশন বেসড হলো, প্রথম হলো কোন সেন্ট্রিস্ট পার্টি করাপশনের সাথে জড়িত হইতে পারবে না। তো আমাদের এনসিপি কে প্রথমেই, যুব শক্তিকে, যেহেতু আপনারা আগামী বিপ্লবের নেতৃত্ব দিবেন, করাপশন থেকে মুক্ত থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো জনগণের যে আসল সমস্যা সেন্ট্রিস্ট পার্টি ওইটা নিয়ে হলো অ্যাডভোকেসি করে। নাও আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো